বঙ্গোপসাগর থেকে শুরু করে হিমালয় পর্যন্ত ভারতের হস্তক্ষেপ ও নীতির কারণে বিভিন্ন দেশে এখন ক্ষোভ তৈরি হচ্ছে। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরেই ভারত নিজেদেরকে নিরাপত্তার রক্ষাকর্তা ও আঞ্চলিক নেতৃত্বের জন্য প্রস্তুত শক্তি হিসেবে তুলে ধরতে চাচ্ছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির নীতি প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এবং একতরফা চাপ প্রয়োগের কারণে ভারত বিরোধী মনোভাব দ্রুত বাড়ছে। ফলে দেশে দেশে আজ অসন্তোষের সুর স্পষ্ট। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গ্লোবাল ভিউসে থাকছে দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব বাড়ার যে কারণ তা নিয়ে বিশ্লেষণ। সাথে আছি আমি সাইমা আক্তার। ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে পরিচিত হতে চায়, ফলে দেশটির হস্তক্ষেপ ও আরোপিত নীতির কারণে বিভিন্ন দেশে ক্ষোভ তৈরি হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা, নেপালের উপর অর্থনৈতিক অবরোধ চাপানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মতো কঠোর চাপ সৃষ্টির কৌশল ছোট দেশগুলোর মধ্যে ভারত বিরোধী মনোভাব বাড়াচ্ছে। ভারতের আধিপত্যবাদ এবং তার বিপরীতে যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তার সবচেয়ে বড় ও পরিষ্কার উদাহরণ দেখা যায় বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে দৃশ্যমান অবনতি পাকিস্তানের রেকর্ড ভাঙা উত্তেজনা, নেপালের সাথে সীমান্ত বিবাদ ও অবরোধের ফলে সৃষ্ট ক্ষত, মালদ্বীপের নতুন সরকারের প্রকাশ্যে ভারত বিরোধিতা, শ্রীলঙ্কাকে সহায়তার পরও সন্দেহ, আর এই সকল ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বেড়েছে ভারত বিরোধী তরঙ্গের বিস্তার, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের গ্লোবাল ভিউসে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তা এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নয়াদিল্লি সবসময় কৌশলগত সফলতা হিসেবে দেখত। কিন্তু 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। আন্দোলনের সময় ভারতের ভিসা নীতি কঠোর করা, কূটনৈতিক তৎপরতা হ্রাস এবং শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, এসব সিদ্ধান্ত বাংলাদেশকে বহু মানুষের চোখে ভারতের অবস্থানকে স্বজনপ্রীতিমূলক ও স্বৈরতন্ত্রপন্থী হিসেবে তুলে ধরে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সেই দমনপীড়নে নিহত হয় 1400-র বেশি মানুষ, যা ক্ষোভ আরও বাড়ায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করছে, যা ভারত আদৌ মানবে কিনা তা নিয়ে রয়েছে প্রবল সন্দেহ। দিল্লির এরূপ আচরণ আজ তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের সম্মুখে ফেলেছে। ভারত পাকিস্তানের বিরোধ বহু পুরনো হলেও সম্প্রতি উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। 2025 সালে নয়াদিল্লি আচমকা সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে। 1960 সালের এই ঐতিহাসিক চুক্তি এর আগে কখনো বন্ধ হয়নি, এমনকি কোনো যুদ্ধকালেও নয়। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে সীমান্তের উপর হামলা চালায়। পাল্টা পাকিস্তানও ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ছিল একটি রাফাল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি হস্তক্ষেপে যুদ্ধবিরতি করান। এরপর রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগও প্রায় থেমে যায়, এমনকি ক্রিকেট ম্যাচও স্থগিত হয়ে যায়। ফলে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নিচে নেমে আসে। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বদলাতে থাকে 2008 সালে রাজতন্ত্র বিলুপ্তির পর। নেপাল ধীরে ধীরে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করায় ভারত বিরক্ত হয়। 2015 সালে মাধেসি আন্দোলনের সময় নেপাল অভিযোগ করে যে ভারত অঘোষিত অবরোধ সৃষ্টি করেছে, যার ফলে জ্বালানি ও ঔষধ সহ নিত্যপণ্যের মারাত্মক সংকট দেখা দেয়। তবে ভারত অভিযোগ অস্বীকার করলেও নেপালে ভারত বিরোধী ক্ষোভ স্থায়ী হয়ে যায়। 2025 সালে নেপালের রাজনৈতিক পরিবর্তনের সময় এই ক্ষোভ আবার ফিরে আসে। ভারত চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প পুনরায় চালু করে, পাশাপাশি কালাপানি ও লিপুলেখ গিরিপথ নিয়ে নতুন বিরোধ শুরু হয়। ভারতের তৈরি 80 কিলোমিটার সড়ককে নেপাল সুগৌলি চুক্তি লঙ্ঘন এবং ভূখণ্ডের অনুপ্রবেশ হিসেবে দেখছে। এ নিয়ে অনলাইনে #ব্যাক অফ ইন্ডিয়া আন্দোলন গতি পায়, যা মালদ্বীপের #ইন্ডিয়া আউট আন্দোলনের সূচক হিসেবে দেখা হয়। মালদ্বীপে 2022-23 সালে #ইন্ডিয়া আউট আন্দোলন জোরদার হয়। মূল অভিযোগ, ভারতীয় সৈন্যদের উপস্থিতির মাধ্যমে নয়াদিল্লি মালদ্বীপের প্রতিরক্ষা ও রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করছে। বাস্তবে সৈন্য সংখ্যা কম হলেও প্রতীকী প্রভাব ছিল বড়। 2023 সালে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরাসরি ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি করে এবং চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামো সহযোগিতা বাড়ায়, যা ভারত মালদ্বীপ সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল পর্যায়ে নিয়ে গেছে। অর্থনৈতিক ধসের সময় শ্রীলঙ্কাকে প্রথম সহায়তা দেয় ভারত, যেখানে ছিল $4 বিলিয়ন ঋণ।
জ্বালানি ও ঔষধ সরবরাহ। শুরুতে এই সহযোগিতা প্রশংসা পেলেও দ্রুত এতে বিরোধ দেখা দেয়। আদানির উইন্ড পাওয়ার প্রকল্পকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় ধারণা ছড়ায় যে নয়াদিল্লি অস্বচ্ছ উপায়ে প্রকল্প চাপিয়ে দিয়েছে এবং উচ্চ মূল্য নির্ধারণ করেছে। এছাড়া অভিযোগ উঠে শ্রীলঙ্কা ভারতের ঋণ ব্যবহার করে ভারতকেই কিছু পুরনো দেনা পরিশোধ করেছে, যদিও কলম্বো এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। জনমনে সন্দেহ বাড়তে থাকে। বিশ্লেষকরা মনে করেন এখানে ভারত বিরোধিতা যতটা ভূমিকা রেখেছে তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের শঙ্কা। ঢাকা থেকে কাঠমান্ডু, কলম্বো থেকে মালদ্বীপ, প্রতিটি দেশের ক্ষেত্রেই একটি সুস্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে যে ভারত যত বেশি চাপ প্রয়োগ করছে, প্রতিবেশীরা তত দ্রুত বিকল্প হিসেবে চীনের দিকে ঝুঁকছে। ঠিক এমন সময়ে ভারত বৈশ্বিক মঞ্চে চীনের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় এবং G20 কিংবা জাতিসংঘের বড় ভূমিকা নিতেও আগ্রহী হয়। কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে নয়াদিল্লির নীতি অনেকের চোখে দাদাগিরিমূলক, যা ছোট দেশগুলোর রাজনীতি, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সিদ্ধান্তে অতিরিক্ত প্রভাব বিস্তারের প্রচেষ্টা। রাষ্ট্রবিজ্ঞানী সাকিবের ভাষায়, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতিবেশী নীতি এক ধসে পড়া ট্রেনের মতো, যা শুধু ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলছে।